অর্ধেক জামা ভিজে গেল। আস্তে আস্তে দেখছি ভিজে যাচ্ছে। এত জোর বৃষ্টি হবে বুঝতে পারি না। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায়। তোমাদের সবাইকে স্বাগত। আজ বেলা হয়ে গেল গো ব্লগটা শুরু করতে। কি করব বলো, মানে এত বৃষ্টি এলো, দেখলে ছাদে গিয়ে পুরো ভিজে গেলাম। মানে এরম বৃষ্টি হবে বুঝতে পারিনি। আকাশ মেঘলা হয়ে এসেছিল, কিন্তু এত ঝাট বৃষ্টির, বাপরে বাপ, পুরো জামা কাপড় আমার সমস্ত ভিজে গেল জানো। সেগুলোকে এবার যে কোথায় শুকোতে দেবো, এখনো আকাশ যা অবস্থায় দেখো, পুরো কিরকম হয়ে আছে আকাশ। তো আজকে জগদ্ধাত্রী পুজো, তোমরা জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা নিও। আমরা তো শ্রীরামপুরে থাকি, তোমরা জানো শ্রীরামপুরে কিছু কিছু পুজো হয় জগদ্ধাত্রী পুজো, কিন্তু সেভাবে হয় না। মেন পুজো হয় চন্দননগর। চন্দননগর খুব একটা দূর নয় শ্রীরামপুর থেকে। আর রিষড়ায় হয়। রিষড়ায় খুব বেশি দিন হচ্ছে না, কয়েক বছর হচ্ছে। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত, তোমরা জানো। তো আজকে আমাদের শ্রীরামপুরে জগদ্ধাত্রী পুজোর ভোগের নেমন্তন্ন আছে দুপুরবেলা। তো যা ওয়েদার না, ইচ্ছে করে না জানো তো, কিচ্ছু ভালো লাগে না। আর কতদিন বৃষ্টি হবে, বৃষ্টি আর একটুও ভালো লাগছে না। শীত পড়ুক, ঠান্ডা পড়ুক, রোদ উঠুক, সব ঠিক আছে, বৃষ্টি আর ভালো লাগছে না। দুপুরবেলা ভোগের নেমন্তন্ন আছে, সেটা তো যাবই। আর তোমরা কারা কারা জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরে আসছো? আজকে অষ্টমী, কিন্তু ষষ্ঠী সপ্তমী কেটে গেছে, পঞ্চমী না চতুর্থী থেকে শুনেছি ভিড় হচ্ছে। তো আমার যাওয়া হয়নি, আমার কোনো বছরই যাওয়া হয় না জানো তো। জগদ্ধাত্রী পুজোতে এত ভিড় হয়, তো যেতে ইচ্ছে করে না ওই ভিড়ে। তো যাই হোক, খুব ইচ্ছে এবছরটা যাওয়ার, কিন্তু কি হবে জানি না। আর যা ওয়েদার, কি হবে কিছুই বলতে পারছি না। তবে রিষড়ার জগদ্ধাত্রী পুজোটা আমি যাই। ওটা আমি রাতুল প্রত্যেক বছর আমরা রাত্রির করে যাই বাইক নিয়ে, কয়েকটা পুজো দেখে তারপরে রাত্রে ব্যাক করি। আগের বছর ছেলে ছিল, ছেলেও গেছিল। তো এবছর কি হবে জানি না। আর ওয়েদার যদি সাথে না থাকে কিছুই হবে না। আর আমি এখন আপেল খাচ্ছি, একটু শরীর সচেতন হয়েছি আর কি। কিন্তু কদিন থাকবে সেটা আমি বলতে পারছি না, কোনো গ্যারান্টি নেই তার। তো যাই হোক, দুপুরবেলা তো ভোগের নেমন্তন্ন খেতেই হবে। ভোগ আমি খেতে খুব ভালোবাসি, তো সেটা তো যাবই। যদি বৃষ্টি না হয়, খুব জোর বৃষ্টি হলে যাওয়াটা খুব মুশকিল। অল্প অল্প বৃষ্টি হলে ছাতা নিয়ে চলে যাব। তো দেখা যাক কি হয়। এই ঘরের চাদর চেঞ্জ করে দিলাম। 3:10 বাজে। চান করে পুজো করে রেডি হয়ে বসে আছি। রাতুলের আসার কথা বললাম না তোমাদের, আজকে ভোগের নেমন্তন্নে যাব, কিন্তু 3:10 বেজে গেছে অলরেডি। কখন আর যাব? তো কি আর করা যায়, রাতুলের কাজটাই এরকম। তো এরকম অনেকবারই হয়েছে, রেডি হয়ে বসে আছি, রাতুলের ফিরতে এত লেট হলো, জামা কাপড় খুলে রেখে দিলাম। তো যাই হোক, সেটা ওর কাজ, ও ডাক্তার, এটা তো ওকে করতেই হবে। তাও রেডি হয়ে বসে রইলাম, দেখি কখন আসে। অ্যাটলিস্ট একবার গিয়ে খাই না খাই, একবার ঠাকুরকে নমস্কার করে মিষ্টি আনিয়েছি, মিষ্টিটা দিয়ে আসি। তো দেখি কখন আসেও। প্রায় 3:40 বাজে রাতুল এলো। তো রাতুলও রেডি হয়ে নিয়েছে, রাতুল আবার পাঞ্জাবি পরেছে। তো দেখি যাই, একবার দেখা তো করে আসি, বলেছেন অনেকবার। তো গিয়ে প্রণাম করে আসি ঠাকুরকে, তারপরে যা হবে হবে, দেখা যাক কি হয়। এই জাস্ট ফিরলাম বাড়িতে, এই এখনো দরজা খুলে ঢুকিনি। ভোগ খেলাম, প্রচুর খেলাম। খিচুড়ি ছিল, বেগুনি ছিল, একটা ছেঁচড়া ছিল শাক টাক দিয়ে, ওটা আমি ভীষণ ভালোবাসি, ডাঁটা দিয়ে শাক দিয়ে করে, যেটা আলু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে। আর হচ্ছে আলুর দম ছিল, পোলাও ছিল, তার সঙ্গে ধোকার ডালনা, আর চাটনি, পাঁপড়, আর পায়েস, এইসব ছিল। প্রচুর খাওয়া দাওয়া। এই নাকি আমি ডায়েট করছি, দেখো না, এই ভোগ পেলে না ডায়েট ফায়েট সব চুকে যায়। খানা বেগুনি খাওয়া হয়ে গেছে, খিচুড়ি পোলাও কিচ্ছু বাদ দিইনি। রাতুল দেখলাম তাও কম কম খেলো, আমি ওদিকে তাকাইনি, নিজের মতো খেয়ে নিয়েছি।
হ্যাঁ, চাটা খেলেই ভালো লাগে বেশ। চায়ের নেশা আমার খুব একটা নেই জানো তো, কোনোদিন ইচ্ছে হয় খাই, কোনোদিন ইচ্ছে হয় না খাই না। তো আজকে পক্ষে এসে আর শুইনি, তখন রাতুল এসে স্নান করলো। রাতুল যাওয়ার সময় আজকে স্নান করার সময় পাইনি, কারণ তক্ষুনি এসছে হসপিটাল থেকে, এসে কোনো রকমের পাঞ্জাবিটা গলিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, নাহলে এত দেরি হয়ে গেছিল। তো এসে স্নান টান করলো, তো আমরা একটু গল্পই করছিলাম বসে দুজনে। আর এখন আমি এই চাটা নিয়ে বসলাম। রাতুল তো কোনো রকমে হাফ কাপ কফি নিয়েছে, ও কফিটাকে জিমে যাবে, আমি যাচ্ছি না, আমি চরম ফাঁকিবাজ, বুঝতে পারছো তো, মানে ঠেলে ঠেলে নিয়ে যায় আমায়। তো যাই হোক, ও যাবে জিমে, জিমে গিয়ে তারপর চেম্বারে বসবে। রাতের ডিনার আমাদের, রাতের ডিনার এসে গেছে, তুমি খাও, আমাকেও খেতে হবে। শীতকাল হলে একটু আরো ভালো লাগে না, এখনো তো সেরকম শীতটা পড়েনি না, পুজো এবারে অনেক আগে ছিল। অক্টোবরের শেষে ঠান্ডা জায়গায় পড়ে না, সেই প্রতিবার তো পুজো থাকে, কবে জগদ্ধাত্রী পুজো প্রায় অক্টোবরের এই নভেম্বরের মাঝামাঝি মিনিমাম। সেটা অবশ্য ঠিক, তবে আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা না, ওই নিম্নচাপের জন্য। হ্যাঁ, একটু বৃষ্টি বৃষ্টি করছে তো, আবার গরম পড়ে যাবে। এই ডিনার হয়ে গেল, স্টু খেলাম। আমার একদম ভালো লাগে না স্টু খেতে, শীতকালে তাও কি বলতো দু একদিন খাওয়া যায়, ব্রেড ফ্রেড দিয়ে বেশ ব্রেডটাকে ভালো করে সেঁকে তার সঙ্গে তাও খাওয়া যায়। এখন স্টু বাবা আমার একদম ভালো লাগে না। তো 7:30 বাজে ডিনার হয়ে গেল, রাতুল চলে গেল চেম্বারে। আর ছেলেও ফোন করেছিল, ছেলে বললো যে কাল দুটো পরীক্ষা আছে, তো সেই জন্য পড়ছে। তো এখন আর ফোন করলো না, বলে যে মা আমি রাতে ফোন করব, এখন পড়াটা করে নি। আমি ঠিক আছে করে নে। তো যাই হোক, দুজনেই ব্যস্ত দুজনের কাজে। আমি এখন একটু বই টই পড়ি, ওই জন্য বসলাম একটু বই টই নিয়ে, যে একটু তাই করি আর কি। এখন কি বলতো, সেলাই ক্লাস আছে কিনা স্কুলে আমি জানি না। আগে আমাদের স্কুলে একটা ক্লাসই থাকতো সেলাই নিয়ে, তো সেটা করতে হতো, কম্পালসারি ছিল। তো কিছু না হলেও কিছু শিখতাম অল্প স্বল্প। তো যাই হোক, এখন বাংলা মিডিয়ামে আছে কিনা আমি জানি না। তো আমার বক্তব্য সবকিছু শিখে রাখা দরকার। তো শুধু ছেলেরা মানে শুধু মেয়েরা কেন, ছেলেদেরও শিখে রাখা দরকার। কখন কিসে কি দরকার লাগে না কেউ জানে না। ওই জন্য সেলাইটা বা অন্য অনেক কিছুই আগেকার দিনে যেমন আমাদের মায়েরা শিখিয়ে রাখতো, সত্যি বাচ্চাদের শিখে রাখা জরুরি। আমরা আতু আতু করে মানুষ করে বাচ্চাদেরই হাল করেছি, আজকে কিছুই করতে দিই না। তবে ছেলে হোস্টেলে গিয়ে কতটা কি করবে জানি না, তবে ওই বলে না ঠেকায় পড়লে সব শেখা যায়, যদি শেখে। কোথায় বেরোচ্ছি বলতো তাড়াহুড়ো করে, চন্দননগরে ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। তো আমি কোনোদিন যাইনি জানো তো, এই প্রথম। ছেলের জন্য আসলে ছেলে পড়াশোনা থাকতো, পরীক্ষা থাকতো, তো সেই জন্য যেতাম না, অনেকটা দূর হয়ে যায়, রাত হয়ে যায়। তো আজকে রাতুল বললো চেম্বার শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, তাহলে চলো ঘুরে আসি। তো আমি তো এক কথায় রাজি, চেম্বার থেকে বললো, তার তক্ষুনি সেলাই টেলাই হয়ে গেল, দিয়ে এবার বেরোচ্ছি। উফ কি যে আনন্দ হচ্ছে না। আমরা হেঁটে হেঁটে স্টেশনে এলাম, কারণ রাত্রির বেলা তো স্কুটার বা বাইক এখানে রাখা যাবে না স্টেশনে, ফিরতে কত রাত হবে জানি না, তাই জন্য হানটা নিয়ে অল্টো নিয়ে এলাম স্টেশন।
নেমে গেছি মানকুণ্ডুতে। এই যে খুব একটা ভিড় ছিল না ট্রেনে, লোকে সব না আধবা ফেলায়, কোনো ভিড় ছিল না। গন্তব্য সেখানেই নেমেছে মানকুণ্ডু, ঠিকই আছে। এবার যাই, কি পাবো জানি না, রাস্তায় হেঁটে হেঁটেই যেতে হবে। জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা, হৈমবতী। জগদ্ধাত্রী কৃষ্ণনগর ও চন্দননগরের প্রাণান্তিক। কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় দ্বারা 1710 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপুজোর সময় বন্দী হন এবং দুর্গাপুজোর পরে ছাড়া পেলে স্বপ্নাদেশে দুর্গাপুজোর পরের মাসে অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। পরবর্তীকালে চন্দননগর ও অন্যান্য স্থানে এই পূজার সূচনা হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঠিক ইতিহাস না জানা গেলেও এই পূজা খুবই প্রাচীন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার দৃষ্টিনন্দন আর আলোকসজ্জার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এদের বিরাট আকারের প্রতিমা, টাকের সাজ, আলোকসজ্জা মনকে ছুঁয়ে যায়। এখানকার বুড়িমা, আদিমা, রানীমার পুজো বহু প্রাচীন। জগদ্ধাত্রী পুজো দুটি প্রথায় হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন, আবার কেউ কেউ নবমীর দিনই 3 বার পুজোর আয়োজন করেন, সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। এত বছর শ্রীরামপুরে থেকেও কোনোদিন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে যাবার সৌভাগ্য হয়নি আমার। এই প্রথমবার আমার যাবার সৌভাগ্য হয়েছে। খুব এক্সাইটেড ছিলাম জানো। বড় বড় প্রতিমা, আলোকসজ্জা, প্যান্ডেল আমার মন ছুঁয়ে গেছে। আর ভিড়, মনে হলো আবার দুর্গাপুজোর দিনে ফিরে গেছি। চারিদিকে জমজমাট, কোথাও মেলা বসেছে, নাগরদোলা, ফুচকা, ঝালমুড়ি, সবকিছু কোথাও না কোথাও ছোটবেলার স্মৃতিকে উস্কে দিচ্ছে।
তবে এখানে একটা জিনিস না বলে পারলাম না, যত রাত বাড়ছিল ভিড়ও বাড়ছিল, কিন্তু ক্লাবের ভলেন্টিয়ারদের তৎপরতা সেইভাবে চোখে পড়ল না। চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করলাম। আমরা যদিও জ্যোতির্মঠ থেকে আবার মানকুণ্ডু হয়ে ফিরে এসেছি, তাই চন্দননগরের অধিককার কথা বলতে পারবো না, কিন্তু যতটা দেখেছি চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই দেখেছি। আমার একান্ত অনুরোধ চন্দননগর বাসীদের কাছে যে এই ব্যাপারটা আরো একটু সচেতন হলে ভালো হয়। আর হ্যাঁ, যারা চন্দননগরের ঠাকুর দেখতে যাবে তোমাদের চিন্তা নেই, সারা রাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা আছে। চিন্তা নেই, এবছর চন্দননগরের বিসর্জন একাদশীতে অর্থাৎ শনিবার। পারলে তার আগে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তোমরা দেখে এসো। ঠাকুর দেখছি, কি এনার্জি! শ্রীরামপুরে নেমে পড়েছি, এই 1:45 মতো বাজে। খুব টায়ার্ড গো, হাঁটে হেঁটে হেঁটে একদম অবস্থা খারাপ। আমরা মানকুণ্ডু থেকেই আবার ট্রেন ধরলাম, দিয়ে চলে এসেছি, মানে আমরা স্টেশনে উঠেছি আর ট্রেনটাও এসছে। যাই হোক, ফিরে এসেছি। ওই রানীমা অব্দি গেছি, জ্যোতির্মঠ অব্দি, তারপরে আর যাইনি। এই আর কি, এই জাস্ট বাড়ি ফিরে এলাম, 1টা মতন বাজে। একটা কি ভালো জিনিস দেখলাম জানো তো, শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো পেলাম। এই এত রাত্রির বেলা প্যাসেঞ্জারদের জন্য টোটোওয়ালারা ওয়েট করছে, আমার খুব ভালো লেগেছে এটা। আর কি বলতো, 10 টাকার বদলে পার পার্সন ওরা 15 টাকা চাইছে, 5 টাকা করে এক্সট্রা, সেটা দেওয়া যেতেই পারে, এত রাতে ফিরছি আমরা। তো যাই হোক, আজকে চন্দননগরের পুজো ভালোই কাটালাম। আমি তো কোনোদিন যাইনি, এবছরই আমার প্রথম, তো ভালোই লাগলো, কিন্তু বড্ড বেশি ভিড় আর প্রচুর হাঁটতে হয় এই যা। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।